আসসালামু আলাইকুম। এনএনটিভি রাতের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাইন উদ্দিন আল আপন। শুরুতে সংবাদ শিরোনাম। তারেক রহমান কখন দেশে ফিরবেন যা বললেন মির্জা ফখরুল। গাজার জন্য ত্রাণবাহী পরিবহনে ইসরায়েলি হামলা, 12 নিরাপত্তারক্ষী নিহত। শপথ অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান। বাংলাদেশ সীমান্তে জান্তা সেনা আরাকান আর্মি হাতে আটক। 7 দিনের মধ্যে কাবরেরা ও বাটলারকে নিয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে। ব্যর্থতার পর বিধ্বংসী তামিম 33 বলে 65 রান। এবারে বিস্তারিত। লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 12 ডিসেম্বর বেলা 12টা 45 মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। এই সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন তা নিয়ে মন্তব্য করেছেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, আপনারা যারা ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হবে বলে আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন। বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদি আহমেদ, মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান সহ অন্যরা। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। তারেক রহমান কখন দেশে ফিরবেন যা বললেন মির্জা ফখরুল। এর আগে গত 30 নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বিএনপির মহাসচিব লন্ডনে যান। লন্ডন অবস্থানকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কয়েকটি স্থানীয় দলীয় কর্মসূচিতে অংশ নেন। স্ত্রী রাহাত আরা বেগম লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের দেখান। বিমানবন্দরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ, নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ ফিরতে পারেন জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ওনার বিরুদ্ধে আপনারা জানেন অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পূর্ণ করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন। গাজা উপত্যকায় মানবিক সহায়তার চালান নিয়ে যাওয়ায় ফিলিস্তিনি নিরাপত্তারক্ষীদের উপর ইসরায়েলি হামলার কমপক্ষে 12 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার স্থানীয় ফিলিস্তিনি মিডিয়ার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় একটি মর্গে মৃতদেহ স্তূপ করে রাখা হয়েছে। মৃতদেহগুলো খান ইউনিসের পশ্চিম লক্ষ্যবস্তু করা এই ত্রাণবাহী পরিবহনের নিরাপত্তা কর্মীদের বলে জানা গেছে। চিকিৎসক এবং স্থানীয় বাসিন্দারা রয়টার্স নিউজ এজেন্সিকে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত চিটমহলের দক্ষিণ অংশে ত্রাণবাহী ট্রাক সুরক্ষিত করার জন্য নিযুক্ত বেসামরিক রক্ষীদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার ওই ইসরায়েলি হামলার পর কমপক্ষে 30 জন আহত হয়েছেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। গাজার জন্য ত্রাণবাহী গাড়ি বহরে ইসরায়েলি হামলা, 12 নিরাপত্তারক্ষী নিহত। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। যুদ্ধবিধ্বস্ত গাজার খাদ্য ও অন্যান্য সরবরাহে নিরাপদ প্রবেশে সহায়তা করা নিরাপত্তারক্ষীদের ওপর ইসরায়েলি বাহিনীর এটি সর্বশেষ হামলা। এদিকে গাজা খাদ্য সংকটে ভুগছে এবং দুর্ভিক্ষের আশঙ্কায় জর্জরিত। কয়েক সপ্তাহ ধরে সেখানে ইসরায়েলি সামরিক স্থল অভিযান ও হামলা চালাচ্ছে। এর আগে গত সোমবার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 10 জন। ময়দা কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের ওপর এই হামলা চালানো হয়। আল জাজিরা আরও জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে গাজা উপত্যকার উত্তরে পশ্চিম গাজা শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় শিশুসহ 6 জন নিহত হয়েছে। ইসরায়েলের মতে মৃতের সংখ্যা বেড়ে 13 জন দাঁড়িয়েছে। মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে বোমা হামলার ঘটনাও ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছে, গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের লাগামহীন হামলায় কমপক্ষে 44,805 ফিলিস্তিনি নিহত এবং 1,06,257 জন আহত হয়েছে।
এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA গাজা উপত্যকার প্রধান ক্রসিং দিয়ে সাহায্য বিতরণ বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। UNRWA প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, চলমান হামলা, ইসরায়েলি কর্তৃপক্ষের বাধা, সাহায্যের পরিমাণ সীমিত করার রাজনৈতিক সিদ্ধান্ত, সাহায্য পাঠানোর রুটে নিরাপত্তার অভাব এবং স্থানীয় পুলিশের লক্ষ্যবস্তু হওয়ার কারণে মানবিক কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে। তিনি গাজায় সাহায্যের প্রবাহ নিশ্চিত এবং মানবিক কর্মীদের ওপর হামলা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান। ডেস্ক নিউজ, NN টিভি। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন আমেরিকার 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। CBS নিউজ গতকাল বুধবার একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, গত 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের কিছুদিন পরই শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়। তবে শি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা তা জানা যায়নি। ওয়াশিংটনের অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। শপথ অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন আমেরিকার 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিতীয়বারের মতন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে চীন প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। CBS নিউজ গতকাল বুধবার একাধিক সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের কিছুদিন পরই শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়। তবে শি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা তা জানা যায়নি। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ট্রাম্প গত শুক্রবার NBC নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি শি জিনপিংয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন ও চলতি সপ্তাহেই তাদের মধ্যে যোগাযোগ হয়েছে। গত মঙ্গলবার 10 ডিসেম্বর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর LGB-কে সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এর পরদিন দিল্লি পুলিশের বিশেষ অভিযান শুরু করেছে, যা 2 মাস চলতে পারে বলে ধারণা হচ্ছে। কালিন্দিকুঞ্জ, উত্তমনগর, শহীদবাগ এবং জামিয়ানগর সহ শহরের বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি জান্নাত। দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান। সেখানে পুলিশ বস্তি, ফুটপাত এবং অনুমোদিত কলোনিতে বসবাসকারী লোকদের নথিপত্র পরীক্ষা করে দেখছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, LG সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়। চিঠিতে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একজন কর্মকর্তা বলেন, কিছু মানুষের কাছে যথাযথ নথি ছিল না। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। যদি তারা অবৈধ অভিবাসী বলে প্রমাণিত হয়, তাহলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তিনি আরও জানান, যেখানে আমরা সন্দেহ করছি যে অবৈধ অভিবাসীরা বসবাস করছে, সেখানেই অভিযান চালাচ্ছি। তাদের নথি পরীক্ষা করা হচ্ছে। যারা অবৈধভাবে বসবাস করছে তাদের বিদেশি আইনের অধীনে মামলা করা হবে এবং ফেরত পাঠাতে হবে। কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল LG সাক্সেনারের সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ সময় তারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধে জোর দাবি জানান। মিয়ানমারের জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি AAA বাংলাদেশের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর মংডু পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছেন। মংডু শহরের শেষ জান্তা ঘাঁটি গত রবিবার দখল তারা করে নেয়। এরপর গতকাল বুধবার তারা জানায়, শহরটি দখলের সময় কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরে ইন তুন সহ শত শত সেনা বন্দী করেছেন। আরাকান আর্মি ব্রিগেডিয়ার জেনারেল থুরে ইন তুন সহ বন্দী সরকারি সেনার ছবি প্রকাশ করেছেন। এছাড়া ঘাঁটি থেকে জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের একটি বড় সংগ্রহের ছবিও প্রকাশ করেছেন তারা। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার।
বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখলে নেওয়ার ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় ৩৫০ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। মংডুতে বন্দি রোহিঙ্গা মালয়েশিয়া সহ সরকারি বাহিনীকে আরাকান আর্মি বাহিনী এসকর্ট করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীটি জান্তার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মংডু শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নং ৫ বেশ কয়েক মাস লড়াইয়ের পর গত রবিবার সকালে দখল করে নেয়। ব্যাপক সুরক্ষিত এই ঘাঁটিটি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এর রোহিঙ্গার মালয়েশিয়ার ৭ শতাধিক পুলিশ অফিসার এবং সেনাদের মাধ্যমে পরিচালিত হতো। আরাকান আর্মি জানায় তারা জান্তা বিমান হামলার মধ্যেই ৫৫ দিনের লড়াই করে ঘাঁটি দখল করতে সক্ষম হয়েছে। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সভায় ছেলেদের কোচ হাবিয়ের কাবরেরা ও মেয়েদের কোচ পিটার বাটলারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কমিটির সবার সঙ্গে আলোচনায় বসে একটি সিদ্ধান্ত পৌঁছাতে চান বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। 7 দিনের মধ্যে কাবরেরা ও বাটলারকে নিয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে। 2 কোচ ছাড়াও এই সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করা হয়েছে। সাধারণ সম্পাদক ইমরান হোসেনের মেয়াদ ছিল 31 ডিসেম্বর পর্যন্ত। তাকে আগামী 2 বছরের জন্য এই পদে বহাল রাখা হয়েছে। গত কয়েক বছর বেতন ভাতা নিয়ে সরব থাকতে দেখা গেছে রেফারিদের। এবার বাড়ানো হচ্ছে তাদের সম্মানী। একটি ম্যাচ পরিচালনা করতে আগে রেফারিরা 4,000 টাকা পেল, এখন 5,000 করা হয়েছে। রেফারিদের মান উন্নয়নে ফুটবল রেফারিজ একাডেমি গঠন করা হবে। বাফুফের আগামী 2টি কার্যনির্বাহী সভা হবে ঢাকার বাইরে। 24 জানুয়ারি হবে চট্টগ্রামে এবং পরেরটি যশোরে। দেশের 29টি জেলার ফুটবল অ্যাসোসিয়েশন ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি দেওয়া হচ্ছে। এছাড়া বাফুফের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন তামিম ইকবাল। জাতীয় ক্রিকেট লিগের টি-20 টুর্নামেন্টে রংপুরের বিপক্ষে 10 বলে মাত্র 13 রান করেছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে দ্বিতীয় ম্যাচেই নিজেদের জাত জানালেন তামিম। আজ রংপুরের বিপক্ষে 33 বলে 65 রানের জোড়ো ইনিংস খেলেছেন চট্টগ্রামের হয়ে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। তামিমের এই বিধ্বংসী ইনিংসে ছিল 8টি চারের সঙ্গে 3টি ছক্কা। 196-97 স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসটি তার স্বীকৃতি টি-20 ক্যারিয়ারে 3য় সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস। আজকের ইনিংসে তামিম শুরু করেছিলেন ধীরগতিতে। প্রথম 7 বলে করেছিলেন 7 রান। তবে চতুর্থ ওভারে ইবাদত হোসেনকে 3টি 4 মেরে ইনিংসে গতি আনেন তামিম। পরের ওভারে আবু জায়েদকে মারেন 2টি 4। এরপর মাহফুজুর রাব্বিকে বাউন্ডারি মেরে মাত্র 27 বলে 50 পূরণ করেন। 50-র পরই 2 বলই লং অফ ও লং অন দিয়ে ছক্কা হাঁকান। তবে 11তম ওভারে আরেকটি ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। তখন 10.2 ওভারে চট্টগ্রামের সংগ্রহ ছিল 4 উইকেট, 106 রান। ম্যাচটি কুয়াশার কারণে 15 ওভারে নির্ধারিত হওয়ায় চট্টগ্রাম শেষ পর্যন্ত করে 9 উইকেট, 145 রান। শুনছিলেন NANTVর রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।